আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছি আমি জোশী খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার ফাইনালি 200তম এপিসোডে আপনাদের সাথে আবারও ফিরে আসলাম আমি জেফরি খান। এবং আমি আগের সাথে বলতে চাই আজকের এপিসোডটা খুব স্পেশাল হওয়ার কথা ছিল, বিকজ আজকে অনেক বড় একটা স্টোরি শেয়ার করার কথা ছিল। বাট আমি আসলেই দুঃখিত যে আজকের স্টোরি লম্বা স্টোরিটা বা 1.5 ঘন্টা ব্যাপী একটা স্টোরি থাকার কথা ছিল। এটা অনেকটাই অনিমেষ চ্যাটার্জির স্টোরির মতো এবং খুবই অদ্ভুত এবং অসাধারণ একটা ঘটনা আসার কথা ছিল আজকে। বাট আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমারই ফল্ট, আমি সময় করে উঠতে পারিনি, বিকজ আজকে ভৌতিক কথায় একটা বড় প্রোগ্রাম ছিল। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আগামীকালের ভিতরে আপনাদেরকে 201তম এপিসোডে সেই কৌশিক ব্যানার্জির স্টোরি শেয়ার করার জন্য। আশা করছি ভয়ঙ্কর রকম ভালো লাগবে, বিকজ স্টোরিটাই অনেক বেশি লোমহর্ষক এবং বেশ ইনভেস্টিগেশন আছে ঘটনার ভিতরে, বুঝতে পারছেন, আলাদা ইনভেস্টিগেশন আছে, অনেক জোস, অনেক বেশি ভালো লাগবে আশা করছি। এবং সেই ঘটনাটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চ আগামীকাল শেয়ার করার জন্য। কালকে থেকে হয়তো বা আমাদের কৌশিক ব্যানার্জির স্টোরি শেয়ার হয়ে যাবে এবং কালকে থেকে শুরু হবে কৌশিক ব্যানার্জির ঘটনা। যাই হোক, আজকে কিন্তু আমাদের সানি ভাইয়ের সালাম কবিরাজের ঘটনা আছে, ফিরোজ ভাইয়ের একটা পিশাচের ঘটনা আছে এবং অন্তর ভাইয়ের ঘটনা আছে এবং সব মিলে একটা দুর্দান্ত স্টোরি। কিন্তু আজকে এপিসোডটাও কিন্তু বেশ লম্বা, বাট আলটিমেটলি আমি যদি চিন্তা করি অ্যাকর্ডিং টু মাই সেন্স, আমি যেটা চিন্তা করেছিলাম সেই স্টোরির ডিউরেশন ছিল 1.5 ঘন্টা 3 ঘন্টার একটা এপিসোড হওয়ার কথা ছিল। বাট আসলে সময় করে উঠতে পারিনি, এই জন্য হলো না। বাট সমস্যা নেই, আগামীকাল হবে। আর দেরি করবো না, চলে যাচ্ছে আজকের এপিসোডে এবং আশা করছি এপিসোডটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চান ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাবেন তাহলে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর বই আছে দুটার ভিতরে একটা হচ্ছে ইমেল আর এটা হচ্ছে ভৌতিক দুনিয়া gmail.com bhotikduni@gmail.com। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছে আজকের এপিসোডে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সালাম কবিরাজের ঘটনার নাম শয়তানের পালক। 200তম সুপার স্পেশাল পর্বের জন্য ঘটনাটি লিখা। আসসালামু আলাইকুম জোশী ভাই এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দদের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, দেখতে দেখতে 200তম এপিসোড প্রচার হতে চলেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এভাবে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি আর ইনশাল্লাহ থাকবো আজীবন। চলুন তাহলে সরাসরি ঘটনায় যাওয়া যাক। সেদিন আমি মাছ ধরার জন্য দোকান থেকে মাছ ধরার বড়শি, মাছ ধরার সুতা আর একটা ময়ূরের পালক কিনে আনলাম দোকান থেকে। এগুলো দোকান থেকে কিনে আনার পর আমি রাতে সালাম পাগলা দাদার ঘরে চলে গেলাম আর দাদাকে বললাম, দাদা আমি কালকে সকালে আমাদের পুকুরে মাছ ধরতে যাব। এই বলে আমি মাছ ধরার সব কিছু দাদার হাতে দিলাম। এরপর দাদা সবকিছু আমার হাত থেকে নিলেন আর ময়ূরের পাখির সে পালকটার দিকে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে উদ্দেশ্য করে বললেন, কি দাদা ভাই, মাছ ধরতে যা? হ্যাঁ বলো তো। তখন আমি বললাম, হ্যাঁ দাদা ভাই, মাছ ধরতে যাবো কালকে সকালে। তখন দাদা বললেন, আচ্ছা বস এখানে। এই ময়ূরের পালকটা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, বুঝলি? আজ তোমাকে সেই ঘটনায় শোনাবো। তুই কি সেই ঘটনা শুনতে চাও? সত্যি করে বলো। তখন আমি দাদাকে বললাম, কিসে বলো না দাদা, আমি তো তোমার ঘটনা শোনার অপেক্ষায় থাকি আর তোমার ঘটনা শুনতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা বলো তাহলে সেই ঘটনা। তখন দাদা আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, আচ্ছা বস এখানে, বস। এই বলে সালাম পাগলা দাদা ঘটনা শুরু করলেন। বলছেন, সালাম পাগলা দাদা, আমার জীবনে
বেশটা সময় বাবুঘরের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়ে কাটিয়েছি। সেবার আমি বসন্তপুর নামে একটা গ্রামে পড়েছিলাম। এসে পড়েছিলাম। আমি যে কেবল তন্ত্রের টানে সেদিকে ঘুরে বেড়াতাম তেমনটা কিন্তু নয়। নানা আয়ুর্বেদিক গাছ গাছার সন্ধান টের পেলেও ওই পাহাড় পর্বত ডিঙিয়ে বেরিয়েছে, বুঝলে। বসন্তপুর গ্রামে যখন গিয়ে পৌঁছালাম তখন সন্দেহ হয় এর মনটা অবস্থা। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার ধারে এক বিশাল তেঁতুল গাছের নিচে রাত কাটাবার জন্য বলে ঠিক করেছিলাম। শরীর ক্লান্ত থাকার জন্য প্রথমটাই ভালো করে বুঝতে পারিনি। রাত তখন একটু বাড়তে থাকলো, তখন যেন আমার মনে হলো এই জায়গায় ঠিক ভালো ঠেকছে না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, কেউ যেন আমার কানে কানে ফিসফিস করে বলে উঠলো, কে এখানে এসেছিস, কেন এখানে এসেছিস, চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা, প্রাণের মায়া থাকলে এক্ষুনি বিদায় হয়ে যা। তখন আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘটনা টের পেতেই ধর্মড়িয়ে উঠলাম আর মনে মনে বললাম, কিভাবে কি হলো বুঝলাম না। জেগে উঠতেই নাকে কেমন যেন উটকো গন্ধ একটা পেতে লাগলাম। অনেকটা মাছ পড়া মাছ আছে না, ওরকম বিচ্ছিরি একটা গন্ধ। বুঝলাম না, লঙ্কা তো ভালো দেখছে না। এমন সময় তেঁতুল গাছের উপর থেকে সর সর করে কি যেন নেমে এলো। এমনটা মনে হলো যা এখন আমার 5 হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। এক ফালি চাঁদের আলোয় চারিপাশটা পরিবেশটা যেন অত্যন্ত রহস্যময় হয়ে উঠেছে। আর সেই চাঁদের আলোয় দেখতে পেলাম আবার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কুচকুচে নারী ভর্তি, যার সারা দেহে একটা টকটকে লাল কাপড়ে ঢাকা। এত নরম চরণ নেই তার, আর রোগা দেখলিকে তার দেহটা আর আঙ্গুলের নখ যেন বাঁকানো বাঁশির মতো দেখাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি কানা পেতনির কবলে পড়েছি। প্রায় তেঁতুল গাছে তার বাসা। এই ধরনের পেতনির বাসারা এখানেই থাকে। শরীরে দাগ বেশ রক্ত চুষে আছে, ছিপে দেহখানা ফেলে রেখে চলে যায়। তবে এখানে শেষ নয়। আর এই পেতনিরা যেখানে বাস করে আর আশেপাশে ঘুরে বেড়ায়, জেলিকা বা দুঃসা নামের আরো দুটো নরকবাসী পেত আছে, যে মৃতদেহের রক্ত চুষে কালা পেতনি চলে যায়। সেই দেহ ভক্ষণ করে এই জেলিকা দুঃসা এরা একে অপরের ভাই বোন। আর যেন ছোট্ট 1 বছরের শিশুদের মতো সম্পূর্ণ নগ্ন, পুরো শরীর যেন ক্ষত বিক্ষত। আর সেই ক্ষতের উপরে গিজ গিজ করছে নরকের বোকা, যারা আবার এই দুইজনের দেহ কুড়ে কুড়ে খায়। আমি বুঝলাম এখনই কিছু না করলে মহা বিপদে পড়তে হবে আমাকে। এরপর আমি সাথে সাথে আমার ঝোলার ভেতর থেকে এক মোটো সরিষা বীজ হাতে নিয়ে দোয়া পড়তে লাগলাম। দোয়া পড়া শেষ হলে সরিষা দানা ছুঁড়ে মারলাম কালা পেতনির উদ্দেশ্য করে। সাথে সাথে কালা পেতনি চিৎকার করে ওঠে, চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এরপর আমি দোয়া পড়ে আমার শরীরটা বন্ধ করে নিলাম, কারণ এই ধরনের অপশক্তি বারবার আক্রমণ করতেই থাকে, তাই সাবধানতার মার নেই। এই কারণে আমার শরীরটা বন্ধ করলাম। জি ভাই, এই সময় আমি দাদাকে বলে উঠলাম, আচ্ছা দাদা ভাই, ওই সরিষা দানা, বাতাবি লেবু আর পবিত্র পানি আর কত কি, এই সব কিছু কি তোমার সাথে সবসময় থাকে? তখন দাদা আমাকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে দাদা ভাই, শুধু এগুলো নয়, আরো নানান দ্রব্যাদি থলেতে থাকে, বুঝলে। সর্বদা সবসময় প্রস্তুত থাকতে হয়। আর একটা কথা আছে জানো তো, সাপুরের মৃত্যু কিন্তু সাপুরের কামড়ই হয়। তান্ত্রিক কবিরাজের জীবনে অনেক প্রেত পিশাচকে অনেক অনিষ্ট করার জন্য বাধা দেয়, বুঝতে পারলে। তাই তান্ত্রিক কবিরাজের উপরে প্রেতের অনেক বেশি রাগ থাকে। একবার হাতের নাগালে পেয়েছে তো তার ঘাড় মটকে দিয়েছে এমন একটা অবস্থায়। তখন আমি দাদাকে বললাম, কিন্তু তুমি তো কাল পেতনির কোনো অনিষ্ট করনি, তাও কেন কালা পেতনি তোমাকে আক্রমণ করলো? তখন দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, আরে এটা সাধারণ না, বুঝতে পারলি না। আসলে এই কালা পেতনি ভেবেছিল আমি তার অনিষ্ট করার জন্য এখানে এসেছি। সেই কারণে প্রথম ফিস ফিস করে বলেছিল চলে যেতে। কিন্তু সে যখন দেখলো আমি নড়াচড়া করার কোনো লক্ষণ নেই, তখনই সে ভাবলো আমি তার অনিষ্ট করার আগে সে তাকে আমাকে খতম করে দিতে পারলেই বাঁচে, তাহলে আর কোনো আশঙ্কা থাকবে না। বুঝলি দাদু ভাই, এইসব প্রেত পিশাচের বুদ্ধি শুদ্ধি কোনো মারায় নেই, তবে এদের ক্ষমতা প্রচুর পরিমাণে বেশি। আমি তো টের পাইনি এই গাছে সে বসবাস করত। আমাকে শত্রু ভেবে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় সে, নিজেই চিৎকার করে পালিয়ে গেল। তখন আমি দাদাকে বললাম,
আচ্ছা এরপর কি হলো? তখন দাদা বলতে শুরু করলো, হ্যাঁ, সেই রাতে আমার সাথে আর কোনো উপদ্রব হয়নি, কিন্তু আসল ঘটনা শুরু হলো পরের দিন সকাল থেকে। হলো কি, ভোরের আলো চোখে ফুটতে রীতিমতো ঘুম ভেঙে গেল আমার। আর আমি দেখতে পেলাম একটা মাঝ বয়সী লোক আমার কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের এক পাশ দিয়ে রীতিমতো গড়িয়ে গড়িয়ে পড়ছে পানের রস। এরপর সেই লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল, সাধু বাবা, সাধু বাবা কি এখানে সারা রাত কাটালেন নাকি? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, কি বলবো বলো তো। হ্যাঁ, ভবঘুরে মানুষ আমি, পথে ঘাটে রাত কাটানো অভ্যাস আছে আমার, কিন্তু তোমার পরিচয়টা তো এখনো জানা হলো না। তখনই সে লোকটা বলল, আগে আমার নাম রতন, এই গ্রামের শেষের দিকে জঙ্গলটা আছে না, সেখানে আমি থাকি। আমি তখন বললাম, আচ্ছা আচ্ছা, এবার আপনার পরিচয়টা বলুন। তখন আমি বললাম, আমি নূর মোহাম্মদ, সবাই আমাকে সালাম পাগলা বলেছেন। এই গাছের খোঁজে এসেছি তোমাদের এই গ্রামে। আচ্ছা, তুমি তো এই গ্রামেরই লোক, আমাকে কি বলতে পারো বিকষ্ট পত্র গাছটি কোথায়? আমি শুধু এতটুকুই জানি যে এই বসন্তপুর গ্রামে এই গাছটি পাওয়া যায়। তখন রতন আমাকে বলল, হ্যাঁ আমি জানি বই কি, তবে আমার একটা শর্ত আছে সাধু বাবা। আপনার মতো মানুষ আমি কমই দেখেছি, 2 দিন আপনি যদি আমাদের এখানে একটা সেবা করার সুযোগ দেন, তাহলে একটা পূর্ণ সঞ্চয় করতে পারি। তখন আমি রতনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আচ্ছা, তোমার বাসায় থাকতে আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 দিনের বেশি কিন্তু আটকাতে পারবে না। দেখতে তো বুঝতে বুড়ো মানুষ, আমি ভবঘুরে মানুষ, বুঝতে পারলে, আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। তখন রতন বলল, আরে না বাবা, না না, সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তখন আমি বললাম, আচ্ছা তাহলে ঠিক আছে, চলো তাহলে। এই বলে আমি রতনের সাথে রতনের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিন্তু তখনও কি বুঝেছিলাম যে এত বড় শয়তান, বাবারে বাবা। তাকে দেখা মাত্র এটা আমি বুঝেছিলাম এর চোখে মুখে তোরাটা আছে বটে, কিন্তু তখনও বুঝতে পারিনি সে এক ভয়ঙ্কর মানুষরূপী পিশাচ শয়তান। তা তখন আমি কোন টের পাইনি। যশু ভাই, তখন আমি দাদাকে বললাম, কিন্তু যদি তাই হয় তবে তো অশুভ কিছুর কাছাকাছি থাকলে তাও টের পাও, এক্ষেত্রে তেমন কিছু টের পাওনি? তখন দাদা আমাকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে দাদু ভাই, যে অশুভ শক্তি নিজের ধারণ বা নিজের মধ্যে ধারণ করে, সেই আশেপাশে অপশক্তি আমার কাছাকাছি এলে আমি ঠিকই টের পেয়ে যেতাম। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা। আসলে এই পৃথিবীতে অনেক বিচিত্র জিনিস আছে, আর জিনিস ঘটে যার কানা ঘোষা বা সাধারণ মানুষের কানে যায় না, আর তারা এসব জানার বিষয় থেকে বঞ্চিত হয় বলেই তাদের বিশ্বাস এবং জ্ঞানের পরিধি সীমিত থাকে। তখন আমি দাদাকে বললাম, আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে কি হলো? এরপর দাদা ভাই বলতে শুরু করলেন, হ্যাঁ মন দিয়ে শোনো তাহলে। হ্যাঁ, এরপর আমরা হাঁটতে হাঁটতে রতনের বাসায় গিয়ে পৌঁছালাম। সে বলেছিল তার বাসা গ্রামের শেষের দিকে, কিন্তু এতটা পথ দেখি যে আমার মনে হচ্ছিল 2 থেকে 3 গ্রাম পেরিয়ে যেন কোনো এক দিগন্তে এসে পৌঁছেছি। জায়গাটা একদিকে ঘন উলো বনে ছেয়ে গেছে, আর 3 দিকে ফাঁকা ধুধু মাঠ। সে মাঠগুলো কোনো শেষ দেখা যাচ্ছে না। সেই ভোর নাগাদ হাঁটা শুরু করেছি। এখানে যখন এসে পড়লাম তখন সূর্য ডুবে গেছে। শরীরের সাথে মনটাও ক্লান্ত হয়ে পড়েছে আমার। মাঝ পথে ভেবেছিলাম লোককে বলি আমি আর তোমার সাথে যাব না, আমি এখানে কোনো জায়গায় আশ্রয় নিয়ে থাকি, কিন্তু আমি একজন মুসলমান সন্তান, কথা দিয়ে কথার দাম রাখতে শিখেছি চিরকাল, বুঝতে পারলে? আর তাছাড়া ও বলেছিল যে গাছটার সন্ধান ও জানে, হয়তো সে সত্যি অনেক দূরে আছে। এবার রতন আমাকে বলল, গরিবের কুটিরে আপনাকে স্বাগতম, আসুন 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 সাধু বাবা আসুন। তারপর পানি এনে নিজের হাত দিয়ে রীতিমতো আমার পা ধুয়ে দিল। আমার তখন কেমন জানি মনে হয়েছিল অতি ভক্তি চোরের লক্ষণ নয় তো। এরপর পা ধুয়ে ঘরে ঢোকার পরে কাঠের দেয়ালে একটা জিনিস আমার চোখে পড়লো। আমি জিনিসটা দেখে বেশ অবাক হয়ে গেলাম। এমন একটা জিনিস তো এখানে থাকার কথা নয়। আমি এবার চোখে চোখ রেখে রতনের দিকে তাকালাম। সে কিছুটা পাশে অন্যদিকে ঘুরে গায়ের ফতুয়া খুলছে। আবার মুখে কঠিন ভাবটা তার দৃষ্টি এলো না। আমি দেখতে পেলাম দেয়ালে ভয়ঙ্কর শয়তানের মূর্তি ছবি আঁকা।
আর মূর্তিটার হাতে বিশাল বড় একটা কালো কুচকুচে পালক, আর মাথায় দুটো বড় বড় শিং, পুরো শরীর রীতিমতো কালো লোমে ঢাকা। যাই হোক, আসলে ঘটনা ফিরে আসি। ঘরের মধ্যে কেমন যেন তন্ত্রের একটা গন্ধ পেলাম, বুঝলে? আর তেমন কিছু বুঝতে পারিনি। রতন তারপর আমাকে ঘরের মধ্যে বসতে বলে ঘর থেকে বের হয়ে গেল। আমি আর তাকে সে বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। তখন আমি ঘরের এদিক সেদিকে তাকিয়ে দেখছি, রতনের ঘরটা খুব ছোট নয়, কাঠের দেয়ালে ঝুলছে বেশ কিছু হাতে আঁকা ছবি, তাতে বেশিরভাগ মানুষের ছবি। গাড়ি ঘুরিয়ে এদিক সেদিক দেখছি। এমন সময় রতন ঘরে প্রবেশ করলো। তার হাতে একটা মাটির থালা, এবং তাতে খানিকটা চিড়ে আর দই আছে, আর অন্য হাতে একটা মাটির বাটির পানি। বুঝতে পেরেছে? রতন আমার সামনে সেগুলো রেখে দিল আর বলল, কেমন এতটুকুই জোগাড় করতে পেরেছি, দয়া করে অপরাধ নেবেন না। তখন আমি রতনকে বললাম, আরে না না না, এইটুকু আমার জন্য যথেষ্ট। তা তুমি কিছু খাবে না? তখন রতন বলল, আরে না না, আমার তেমন খিদে নেই, পরে যদি খিদে পায় দুটো ভাত সিদ্ধ করে খেয়ে নেব নে। আমি আর বিশেষ কথা বাড়ালাম না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এমন সময় রতন আমাকে বলল, সাধু বাবা, আপনি এখানেই থাকেন, আমি পাশের রান্নাঘরে কিছু কাজ আছে, হ্যাঁ, করে আসছি। এই বলে সে ঘরের বাইরে চলে গেল। তখন আমি ঘরের মেঝেতে বিছানা করে আর আমি চাটাইয়ের উপরে বসে আছি। আমি তখন বুঝিনি রতন ভয়ঙ্কর সাংঘাতিক কাজ করেছে, যা বলে শেষ করতে পারবো না। সেই কথা আমি আজও বলতে পারি না। কি সাংঘাতিক হাত যে পেতেছিল রে বাবা, রে বাবা, তা না বললে তুই কল্পনা করতে পারবি না দাদু ভাই। তো যাই হোক, বসে থাকতে দেখে মনে হলো আমার মাথায় কেমন যেন চক্কর দিচ্ছে, আর শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। আমার এতদিনের কবিরাজি অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিচ্ছিল খাবারের সাথে কিছু একটা মেশানো রয়েছে, কিন্তু রাখে আল্লাহ মারে কে, শরীরটা কিছুটা দুর্বল লাগলেও অজ্ঞান হলাম না আমি। ইলচি শাকের শিকারের রস দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছিল শয়তানটা, আর এই রস যদি কেউ খায় কয়েক মুহূর্তের মধ্যে অজ্ঞান হতে বাধ্য। কিন্তু সেই শরীর সাপের বিষ ধারণ করেছে, আর তার কাছে এটা এমন কি। এই বিষটি যখন সামনে নিয়েছি তখন আমি ঠিক করলাম এবার আমার পালা। এই রতন মোটেও রতন নয়। এর উদ্দেশ্য আসলে কি, কেন এমন ভিন্ন প্রচেষ্টা করছে আমাকে তার কুটিরে দাওয়াত করে এনে খাবারের রস মিশানোর পরিকল্পনা কেন? সামান্য একজন কবিরাজ মানুষ, পয়সা করে যে আমার কাছে আছে, কত আছে তা আমাকে দেখলে বোঝা যায়। আসলে পয়সা করি কখনো সাথে করে রাখার প্রয়োজন বোধ করি না। প্রকৃতি আমাকে যা দিয়েছে তা দিয়ে আমার ভালোভাবে কেটে যায়। তাহলে কেন এই ধরনের রতনের এমন অপরাধ প্রবণতা? আমি নূর মোহাম্মদ সালাম কবিরাজ বলছি, এইটা যদি রতনের অসৎ কার্য সিদ্ধি হয়ে থাকে তবে এটাকে থামিয়ে রতনের মতো পাপীকে আটকাতে হবে। তারপরও বিচারটা না হয় আমি নিজের হাতেই করব। এরপর আমি ঠিক করলাম আমাকে সজাগ থাকতে হবে। সন্ধ্যা নেমে এসে বেশ কিছুটা সময় কেটে গেছে। আমি ঘরে বসেছিলাম, এমন সময় ঘরে রতন প্রবেশ করলাম। ওর হাতে একটা লণ্ঠন দেখলাম। সে ঘরে ঢুকতে আমি তার দিকে তাকিয়ে আছি। তার চোখের সাথে আমার চোখ যেন গেল, এবার চোখাচোখি হতে সে যেন একটু থমকে গেল। বোধহয় আশাই করতে পারেনি যে আমি একেবারে সুস্থ অবস্থায় বসে থাকবো। লণ্ঠনের আলোয় মুখটা কঠিন ও সাক্ষাৎ শয়তানের মতোই দেখাচ্ছে। ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে লাল লাল রস, ঠোঁট দুটো টক টক লালে আছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি কারো রক্তবান করে এসেছে রতন। নিজেকে একটু সামনে নিয়ে রতন কাঁপা কাঁপা করে বলল, আরে সাধু বাবা, বিশ্রাম হয়েছে তো? আমি বললাম, খুব বিশ্রাম হয়েছে। একেবারে এত সহজ লাগছে আমার, এত সতেজ লাগছে কি বলবো তোমায়। বড় সুস্বাদু ছিল গো সে দই চিড়াখানা, এখনো মুখে লেগে আছে। তখন রতন বলল, সে তো থাকবেই, আমাদের গ্রামের শ্রেষ্ঠ দোকানের দই সুস্বাদু না হয় কি পারে।
তারপর সে এগিয়ে এসে আমার সামনে এসে বলল, পথে আসতে আসতে তো বলেছি আমি পাথরের মূর্তি বানানোর কাজ করি, কিন্তু আপনি তো আপনার বিষয়টা কিছুই বললেন না। আপনাকে দেখে তো বুঝতেই পারছি আপনি সাধু মানুষ, কিন্তু তাতে তো প্রকারভেদ থাকে। আপনি ঠিক কেমন সাধু? রতন এই কথাগুলো শুনে বুঝতে পারিলেন তার এই কথাগুলোর পেছনে আরো অনেক কিছু লুকিয়ে আছে। তখন আমি রতনকে বললাম, তন্ত্র বুঝো? হ্যাঁ, আমি মূলত একজন তান্ত্রিক বা কবিরাজ, বুঝতে পেরেছ? আমার পুরো নাম নূর মোহাম্মদ সালাম কবিরাজ, আমাকে সালাম বাংলা বলে ডাকে। আর রতন ভাব দেখার জন্য এই কথাটা আমি ইচ্ছা করে একটু জোর দিয়ে বললাম। তোমার এই কথা শোনার পর মুখে ভাব যে ক্ষণিকের জন্য বদলালো। এবার রতন দেওয়ালে থাকা শয়তানের মূর্তিটার দিকে তাকায় আমাকে বলল, একটা জিনিস দেখবেন নাকি? এই বলে রতন উঠে গিয়ে দেওয়ালে থাকা শয়তানের মূর্তিটার ছবিটা হাতে করে নিয়ে আমাকে বলল, এটা কি জানেন? তখন বললাম, না বাবু, এটা কিসের ছবি? তোমার মনে হচ্ছে কেউ খেলা চলে ছবিটা এঁকেছে। তখন রতন আমাকে উদ্দেশ্য করে বলল, সে কি, আপনি তো একজন তান্ত্রিক হয়ে এই ছবি চিনতে পারছেন না? তখন আমি তাকে বললাম, এটাই কোনো তান্ত্রিক বস্তু নাকি? হ্যাঁ বলো, এমনটা যে আমাকে প্রথমে দেখালাম, বলো। এবার রতনের মুখটা দেখার মতো ছিল, এক মুঠো খুশির বালি যেন ওর মুখে ছাই হয়ে গেল। শয়তানটা আমার ফাঁদে বোধ হয় তখনই পা দিয়েছিল। সে নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি কেন কবিরাজ। যত উঁচু গলায় নিজেকে কবিরাজ বলে পরিচয় দিয়েছিলাম সেটা বোধহয় শুধু বাইরের ঝলকানি, ভেতরে তখন কেউ গর্জন নেই। আর আমি এটাই চাইছিলাম। এবার রতনের মুখে খই ফুটল। আমায় কেন কবিরাজ ভেবে তার ভাবখানা যেন বদলে গেল। এবার শুরু হলো পেট থেকে গুটি সুটি পায়ে কথা বেরিয়ে আসা। রতন বলতে শুরু করলো, আমার দাদা ছিল একজন কবিরাজ, সাথে সাথে ছোটবেলা থেকে আঁকার হাতে দারুণ তো করছিল। সে খুব ভালো আঁকতে পারতো, সে তো সব ব্যবস্থা করে দিয়েছে। তখন আমি তাকে বললাম, কি ব্যবস্থা করে দিয়ে গেছে? তখন রতন বলল, তার আগে আপনাকে একটা কথা বলি, আপনাকে তো দেখে মনে হচ্ছে পয়সা কড়ির খুব অভাব। পয়সার জন্য যা করতে বলবো তা করতে পারবেন? আমরা যদি একসাথে কাজ করি তাহলে অনেক পয়সা কিন্তু কামাতে পারবো। মনে রাখবেন, আপনি যদি তন্ত্রের বলে কাউকে বশীকরণ করতে পারেন, ব্যাস, তাহলে বাকিটা দায়িত্ব আমার। বশীকরণ বিদ্যাটুকু জানা আছে তো নাকি সেটাও? তাহলে নিজেকে আর তান্ত্রিক বলবেন না আপু। তখন আমি বললাম, না 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 না, সে অল্প মাত্র জানি ওই কি, একটু অভ্যাস করলেই আবার মুগ্ধ হয়ে যাও। তখন রতন বলল, ভাব দেখে তো মনে হচ্ছে অনেক টাকা পয়সা চাই আপনার। হবে হবে, সব হবে হবে, আপনি আমার কথাটা শুনেন তাহলে হবে। তখন আমি বললাম, বলছি বাঘটা কিন্তু আধা আধা হতে হবে, বুঝতে পেরেছেন? তখন রতন বলল, সে তো দেখা যাবে তখন, গাছে ঘাটাল কোফে তেল। এখন চলো, আমার সাথে চলো। তখন আমি রতনকে বললাম, হে অন্ধকারে কোথায় যাবো? তখন রতন বলল, আরে আরে ভয় নেই, ভূত প্রেতের কোনো ভয় নেই। বড় কিছু পেতে হলে কিছু তো করতে হবে, তাই না? বড় কিছু করতে হয়, আমাকেও দিতে হচ্ছে, তাই না? চলো চলো, দেরি করে চলবে না, চলো। তখন আমি বললাম, আচ্ছা চলো দেখি। ভাই সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই, মানুষের পরিবর্তন দেখেছে এতক্ষণ আমাকে আপনি আপনি করে বলছিল এই রতন, আর ও কুরুকুমোর লিপ্ত হতে সম্মতি দিলাম, তখনই আমার সম্মানের স্থানটা নিচে নেমে গেল। আর খুব দ্রুত এসব হলো, বুঝলে? আমাকে তুই বলা শুরু করলো। এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছি তা বুঝতে পেরেছি বোধহয়। রতনের সাথে দরজার দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলছি, কে কাকে ভূতের ভয় দেখায় রে। রতন তো জানেই না ওর সাথে দেখা হওয়ার আগের দিন রাতে সে তেঁতুল গাছের কালা পেতনিকে নাস্তা নাবুদ করেছে। তখন সবটা রহস্য। রতন সাথে যেতে আমাকে তো হবেই, না হয়তো সত্যিটা জানা যাবে না। তাদের ঝোলাটা আমি দিতেই বলিনি। বাইরে বেরিয়ে অন্ধকার সমুদ্রে রীতিমতো এগিয়ে যাচ্ছি রতনের সাথে। অনেকক্ষণ হাঁটার পর
রতন বলল, এই যে আমরা এসে পড়েছি, আর কয়েক কয়েক পা মাত্র, চলো চলো চলো। আমরা হাঁটতে হাঁটতে সে উলু বনের কাছে চলে এলাম। চারিদিকে নিকশ কালো অন্ধকার, বুঝলে? কিন্তু অন্ধকারে আমার বিশেষ অসুবিধা হচ্ছিল না। তুমি তো জানোই যে অন্ধকারে আমার পরিষ্কার দেখতে পাই। আল্লাহ তাআলা আমার কাছে আমাকে একটা পলকে শক্তি দিয়েছেন। তবে রতনের গতিবিধি পুরোটাই আন্দাজের উপরে চলছে। এর একটা মানে হয় যে সে খুব ভালোভাবে চিনে রাস্তা। উলু বনে বেশ খানিকটা ভেতরে ঢুকে চোখ পড়লো মাটির উপরে। বেশ খানিকটা জায়গা উঁচু করে ঢিবি হয়ে আছে, আর রতন সে মাটির ঢিবির সামনে হাঁটু মুড়ে বসলো। তারপর আমাকে বসতে বললো। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রতন তার কোমরের কাছে মধ্য থেকে একতলা কালো আঠালোর মতো কিছু একটা বের করে ঢিবির কিছুটা মাটি হাতে নিয়ে সে আঠালো পদার্থর সাথে মিশিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও নাও, এইটা টপ করে গিলে ফেলো, গিলে ফেলো তো দেখি। তখন আমি বললাম, এইটা আবার কি জিনিস? হ্যাঁ। তখন রতন বলল, এত প্রশ্ন করো কেন? পরে বলছি, আগে খেয়ে ফেলো। কেউ কিছু ভালোবেসে খেতে দিলে সেটা সাথে সাথে খেয়ে ফেলতে হয়, এত প্রশ্ন না করে খেয়ে ফেলো। আমি সেটা হাতে নিয়ে আমার মুখের কাছে নিয়ে এলে সেটা পাশ দিয়ে ফেলে দিলাম। আসলে অমন অন্ধকারে আমি সেটা ফেলে দিলাম, রতন টেরই পেল না। যখন সেই জিনিসটা আমার মুখের কাছে এনেছি তখন সেটার খানিকটা গন্ধ পেয়েছিলাম। এটা আর কিছু নয়, আমাকে অজ্ঞান করার জন্য একতলা আফিম খাওয়ানোর চেষ্টা হয়েছিল আমাকে। আমি তখনই বুঝেছিলাম আমাকে এখানে নিয়ে আসা আর ঢিপির সামনে বসে মহৎ কিছু করার চেষ্টা দেখানো সবই আসলে নাটক। আসলে ঘরের মধ্যে আফিম দেখতে চিনতে পেরে যাব, তাই ছলে বলে কৌশলে আমাকে এখানে ডেকে আনা হয়েছে। আর আমাকে অন্ধকারে নিয়ে অজ্ঞান করা ছিল তার মূল লক্ষ্য। কিন্তু এই যে আগে বলেছি, রাখে আল্লাহ মারেকে। এবার রতন আমাকে উদ্দেশ্য করে বলল, এই ঢিবিখানা আমার দাদুর কবর, তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন এখানে কবর দেওয়া হয়। তখন আমি রতনকে বললাম, এই বিষয়টা পুরোপুরি খোলাসা করে বলবে আশা করি রতন। ঠিক আছে, সত্যি করে বলো তো রতন ভাইয়া, কি সমস্যা, আসল বিষয়টা কি? এবার রতনের ঠোঁটের কোণে একটা আমি দেখতে পেলাম দূরত্বের হাসি খেলছে। সে ধীরে ধীরে আমার সবটা বলা শুরু করলো। সে বোধ হয় ভেবেছিল আফিন তো খেয়ে দেওয়া হয়েছে, এই বুড়ো তান্ত্রিক তো বেশিক্ষণ সজ্ঞানে থাকতে পারবে না। এদিকে আমি ঝিমিয়ে পড়ার ভান ধরে রাখলাম, আর ততই যেন রতন ফুলে ফেপে বলতে থাকলো আমাকে। একসময় সে জায়গা ছেড়ে আবার রতনের ঘরের দিকে পা বাড়িয়েছি। তখন রতনকে বলছি, ততক্ষণে চালাকিটা ভালোই বুঝে গেছে, কিন্তু তা মুখে প্রকাশ করিনি। ঘরের কাছাকাছি আসতে সে আমায় বলল, তুমি ঘরের ভিতরে গিয়ে বসে থাকো, আমি ততক্ষণ বাগান থেকে ঘুরে আসি, বড্ড চাপ পেয়েছে। আচ্ছা আচ্ছা। ঘরের দিকে এগিয়ে গেলাম, আর রতন ঘরের পিছে অতনে দূরে একেবারে ঝোপের দিকে পা বাড়ালো। রতন চোখের আড়াল হতে আমার কাছে মনে হলো এটা সঠিক সময়, সুযোগটা কাজে লাগানো উচিত। রতন হয়তো ভেবেছিল বাগান থেকে ফিরে দেখবে আমি ঘরের মধ্যে চটপটাং হয়ে উল্টা পড়ে আছি। আমি তখনই কার্যসিদ্ধি করবে, কারণ আমি ততক্ষণে নেশা হওয়ার এতটাই ভান করেছি, তাতে যে কারণে মনে হবে যে হয়তোবা আমি এখনই পড়ে যাব। যে বাবা সেই কাজ। রতনের ঘরের দরজা দিয়ে মাটি তুলে তার পরনের লুঙ্গি বেঁধে নিয়ে জোরে গায়ে হাঁটা শুরু করলাম। সেই পথ দিয়ে দুপুরে এসেছিলাম, সেই পথের দিকে গেলাম, এবং গায়ে জোরে হয়তোবা আমি রতনের সাথে পেরে উঠবো না, তাই তাকে কেবল ওই উপায়ে শান্তি দেওয়া যায়, ঠিক যেমনটা আমি মনে মনে ভাবছি। আর রাত তখনও খুব বেশি হয়নি, সন্ধে পেরিয়ে সবে সবে কেবল ওই গ্রামের পথ ধরেছি। মধ্যরাতে মনে হচ্ছে। জেসু ভাই এবার সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই তোমার একটা কথা বলে রাখি, সকালে যখন রতনের সাথে এসেছিলাম তখন স্বাভাবিকভাবে হেঁটে আসছিলাম। আমি যে তন্ত্র বলে অনেক দ্রুত হাঁটতে পারি সেটা গোপনে রেখেছিলাম। তখন অনেকটা সময় ভুলেই গেছিল রতন বাসায় পৌঁছাতে, কিন্তু এখন ঘোর অন্ধকার, আমি একা আর শন শন করে এগিয়ে যাচ্ছি।
রাস্তার ধারে সেই তেঁতুল গাছটার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে গত রাতে সেই পেতে নিতে গেছিলাম। রতন এতদিন ধরে সে অপরাধ করে এসেছে, তার ভয়ঙ্কর সাজা না হলে আশাটা মিটবে না আমার। এক সময় সে তেঁতুল গাছের কাছে গিয়ে এসে পৌঁছালাম। তারপরে গাছের গোড়ায় সে মাটিতে বসে কালা পেতনিকে আহ্বান করতে লাগলো, আয় পেতনি আয়, নেমে আয়, নেমে আয়, তোর রক্ত পিপাসা আমি মিটাবো, আয়। আর পেতনি নেমে আয়। কিছু সময় পর তেঁতুল গাছ থেকে নেমে এলো ভয়ঙ্কর রূপে সেই কালা পেতনি, যে এখন আমার 2 হাত সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে ভরে উটকো গন্ধ ভরে গেছে একেবারে গন্ধে। মাটি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। তারপর আমি সেই রতনের বাড়ির মাটির ছুঁড়ে দিলাম সে পেতনিটাকে উদ্দেশ্যে। আর পেতনিটা থাকলে উদ্দেশ্য করে বললাম, এই যে মাটির ভিটের সে ভিটেতে রতনের নামে পাপিষ্ট আছে, তুই তার রক্ত শোষণ করে তোর এতদিনের পিপাসা মিটিয়ে নে, ঠিক আছে? আমি তোকে আদেশ করেছি, যদি এমনটা না করিস তোকে আমি বন্দি বানাবো, মনে থাকে জানো। আর দেরি করিস না, যা এবার। আমার কথা শেষ হতে আকাশ বাতাস কেঁপে উঠলো। পেতনি ভয়ঙ্কর এক হাসি দিল। এমনটা যে কেন হলো তা তো বুঝতে পেরেছি, তার রক্ত পিপাসা মিটবে আজ। যে মানুষ তাকে আগের দিন রাতে সাহায্য করেছিল, সে মানুষ আজ পিপাসা মিটানোর সুযোগ পেয়েছে। কিন্তু কম কিছু পাওয়ার নাকি তার জন্য। সাথে সাথে সে পেতনি এখান থেকে অদৃশ্য হয়ে গেল। আবার ধীরে ধীরে মিলে গেল সেই বিকট গন্ধটা, আর মাটির শীতলতাও যেন বেরিয়ে গেল। হঠাৎ একটা কথা মাথায় চলে এলো আমার, আমায় আরো বড় একটা কাজ করতে বাকি আছে এখনো। আসন ছেড়ে উঠে আবারও দ্রুত হাঁটা লাগালাম রতনের বাড়ির উদ্দেশ্যে। জেফরি ভাই, সালাম পাগলা এতটুকু বলে থেমে গেল। তখন আমি তাকে বললাম, আচ্ছা দাদা, তখন রতন তোমাকে আফিম দেওয়ার পর কি হয়েছিল বলো তো, যার জন্য তুমি তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়ার কথা ভেবেছিলে? তখন দাদা বলতে শুরু করলো, আসলে রতনের দাদা ছিল একজন ভয়ঙ্কর শয়তানের পূজারী আর একজন বড় মাপের তান্ত্রিক। তার সাথে তার আকার হাত ছোট থেকে বেশ ভালো ছিল, কিন্তু যে মানুষ শয়তানের পূজা করে সে তো যত বড় তান্ত্রিক বা শিল্প হোক না কেন, তার পাপ কিন্তু ধ্বংস করার জন্য যথেষ্ট। একদিন সে সাধনায় শয়তানের পুত্র ওয়াননকে সন্তুষ্ট করে, আর শয়তানের পুত্র ওয়াহান তার সাধনায় সন্তুষ্ট হয়ে যায়। শয়তানের পুত্র তার পাখার একটি পালক ছুঁড়ে রতন দাদাকে উপহার দেয়। আরো তো নেতা তাকে রীতিমতো শয়তানের পুত্র বলে। এই নিয়ে আমি তোকে আমার একটা পিঠের পালক ছিঁড়ে দিলাম, আর এই পালকের ভয়ঙ্কর একটা খান্নাস জিন আছে। আর আমি তো তোকে বলেছিলাম সে খান্নাস জিনকে দিয়ে গেলাম, এখানে নাকি সে থেকে সকল কাজে সাহায্য করবে। আর তখন থেকে রতনের দাদার কাছে শয়তানের পালকটা ছিল। রতনের দাদা মারা যাওয়ার আগে রতনকে পালকটা দিয়ে তার জানা সমস্ত তান্ত্রিক বিদ্যা শিখিয়ে দিয়েছিলেন। আর এই পালকটা বিশেষ ক্ষমতা আছে, এই পালকটা দিয়ে সাদা কাগজে যা আঁকা হতো তার ছবি আঁকতে হতো, সে সাথে সাথে মূর্তিতে রূপান্তরিত হয়ে যেত, পাথরের মূর্তিতে। আর সেই মূর্তি বাজারে চড়া দামে বিক্রি করত। আর এই রতন শয়তান আমাকে পাথরের মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করার সিদ্ধান্তের কথা ভাবছিল। কিন্তু সে তো আর জানে না বাপেরও বাপ আছে, তাই না? তাই আমি কালা পেতনিকে পাঠিয়েছি তার অনিষ্ট করার জন্য। আর কালা পেতনিকে পাঠানোর পর আমার এটা মনে হলো কালা পেতনি একা পারবে না, রতনের সাথে খান্নাস পূজাতে শয়তানও আছে। তাই আমি তার বাড়ির উদ্দেশ্যে আবারও হাঁটা শুরু করলাম। রতনের বাড়ির কাছে এসে আমি দেখতে লাগলাম কালা পেতনির বাড়ির চারপাশে ঘুরছে, সে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না। তখন আমি আমার ঝোলা থেকে পবিত্র পানি বার করে রতনের বাড়ির উদ্দেশ্যে ছুঁড়ে মারলাম। আর সাথে সাথে কালা পেতনির ভয়ঙ্কর হাসি দিয়ে রতনের বাড়ির ভেতরে প্রবেশ করলো। আর সাথে সাথে চারিপাশে ভয়ঙ্কর রক্ত হিম করা একটা হাসি দিল, অট্ট হাসি। আর আমি দেখতে পেলাম রতনের ঘরের মধ্য থেকে বেরিয়ে এলো, আর তার হাতে একটা লম্বা কালো রঙের কুচকুচে পালক।
এবার সে পালকটা হাতে নিয়ে ধরে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়া শেষ হলে পালকটা একটা ফু দিল, আর সাথে সাথে পালকটা শয়তানে রূপান্তরিত হয়ে গেল। এবার শয়তানটা ভয়ঙ্কর একটা হাসি দিল। আর রতনকে বলল, রতন, বাবাকে কেন ডেকেছিস? আমার রক্ত চাই, আমার রক্ত চাই, রক্ত দে আমাকে। তখন রতন শয়তান তাদের উদ্দেশ্য করে বলল, এ আমার প্রভু, আপনি আগে কালাপের থেকে শেষ করেন, আর এই জানোয়ারের বাচ্চার সমস্ত রক্ত পান করে পাথরের মূর্তি রূপান্তরিত করে ফেলেন। এই কথা শুনে শয়তানটা ভয়ঙ্কর একটা হাসি দিল, আর সাথে সাথে কালা পেতনির গলাটা চেপে ধরলো। পেতনিকে দূরে ছুঁড়ে মারতে লাগলো। আর এইবার শয়তানটা আমার রেখে এলো, আর আমার গলাটা চেপে ধরলো, আর আমাকে মাটিতে একটা আছাড় মারলো। আর শয়তানটা আমাকে এতটা জোরে মাটিতে আছাড় মারলো, আমি বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। এবার আমি আর দেরি না করে আমার হাতে অদৃশ্য তাবিজটা বিসমিল্লাহ বলে চুমু খেয়ে শামশের বলে চিৎকার করতে লাগলো। আর সাথে সাথে আকাশ গর্জন করে উঠলো, আকাশে বিদ্যুৎ চমকে গেল, আর আসমানের জমিনে থর 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 করে কেঁপতে লাগলো। মনে হচ্ছিল ভেঙে চুরমার হয়ে যাবে। চারিদিকে যেন মুহূর্তে ঝড় তুফান শুরু হয়ে গেল, আর সমস্ত গাছপালা ভেঙে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন অদ্ভুত ভাবে কিয়ামত নাজিল হয়েছে। চারপাশে সাদা আলোয় যেন ভেসে উঠলো, আর আমি থমকে গেলাম। সাদা আলোর ভেতর থেকে লক্ষ্য করলাম বন্ধু শামশের জিন হাজির হয়েছে শামশের জিন। এবার খান্নার শয়তান ভয় পেয়ে গেল, আর বিভৎস কণ্ঠে বলে উঠল, এই আমার প্রভু, আপনি এখানে? আমি আগে জানলে আদম সন্তানের গায়ে হাত দিতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন আসবো না, আদম সন্তানকে ক্ষতি করব না। এবার শামশের ভয়ঙ্কর অট্টহাসিতে রীতিমতো ফেটে উঠল, আর বলল, জানোয়ারের বাচ্চা, তোর অনেক বড় সাহস, তাই না? আমার বন্ধুকে আঘাত করতে চাস, ওকে মেরে ফেলতে চাস? আজ তোকে শেষ করে দেব, বুঝিয়ে দেব মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ হয়। এই বলে ভয়ঙ্কর এক দানবের রূপ নিল সেই শামশের জিন, আর তার পুরো শরীরটা যেন বিশাল আকার ধারণ করলো। এতটাই বিশাল যেন আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, আর পুরো শরীর রীতিমতো দাও 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 করে আগুন জ্বলছিল, আর পুরো শরীর থেকে আগুনের লাভা যেন ঝরে ঝরে পড়ছিল। এইবার শামশের ভয়ঙ্কর এক গর্জন করলো, আর খান্নাস শয়তানের দুটো পা টান দিয়ে রীতিমতো আলাদা করে মাটিতে ছিঁড়ে মারলো, আর সাথে সাথে রীতিমতো আকাশ থেকে ভয়ঙ্কর বিদ্যুৎ শিখা খান্নাস শয়তানের বাচ্চার উপরে পড়লো, আর সাথে সাথে শয়তানটা পুরো ছাই হয়ে গেল। এবার শামশের কালা পেতনির উদ্দেশ্যে বলল, এই কালা পেতনি, আমি এখান থেকে চলে গেলে তুই জানোয়ারের বাচ্চাকে শেষ করে দিবি। এই বলে শামশের আমার দিকে তাকিয়ে আর আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, আপনি আমাকে আগে স্মরণ করলে এমন কিছুই হতো না। যাই হোক, এখন আমি আসি। এই বলে শামশের অদৃশ্য হয়ে গেল, আর শামশের অদৃশ্য হওয়ার সাথে সাথে কালা পেতনি রতনের উপরে ঝাঁপিয়ে পড়লো, আর রতনের গলায় কামড় মেরে বসিয়ে দিল। সমস্ত রক্তবান করলো, রক্ত চোষার মতো একটা পিশাচ হয়ে গেল। মুহূর্তেই একেবারে রতন মৃত্যু হলো, এবং দুঃসহচর রতনের মৃতদেহ পড়ে থাকতো। এবার সেখান থেকে লক্ষ্য করলাম কালা পেতনি বিভৎস এক রূপ নিয়ে তাদের মাংস খুবলে খুবলে খাওয়া শুরু করলো। মাংস যেন ছিটকে ছিটকে পড়ছিল, কিমা হয়ে যাচ্ছিল। কি নৃশংস হত্যাকাণ্ড! আরে বাবারে বাবা, সে দেখবে তার কলিজা কেঁপে উঠবে, একেবারে ছিটকে ছিটকে রক্ত বেরোচ্ছিল তখন। এই ছিল ঘটনা। এবার সালাম পাংডা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলি দাদু ভাই, এটা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি, বুঝলি? খুবই নৃশংস ছিল। আচ্ছা শোন, অনেক হয়েছে, এখন যা, অন্য কোনোদিন এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো না। আর কাল সকালে এসে মাছ ধরা বড়শিটা নিয়ে যাস, ঠিক আছে? এখন যা, তাহলে
যেসব ভাই, এই ছিল আজকের সালাম পাগলা দাদার ঘটনা। লিসনার গণেরা কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাই লাইকস শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আর সালাম পাগলা দাদার নতুন ঘটনা লেখা শুরু করেছি। এই ঘটনাটির নাম মরণ ভস্য। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা ভোনাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। Thank you very much. Oh my God, what a beautiful story of সালাম কবিরাজ। আমার খুব মন্ত্রমুগ্ধের মতো যেন ঘটনাটা পড়ছিলাম, বিশ্বাস করেন এত ভালো লাগছিল। মনে হলো যেন শেষ কেন হয়ে গেল, আর একটু বড় হলে মনে বেশি ভালো লাগতো। মানে একটা না নেশার মতো লাগে স্টোরিগুলো, মানে সালাম পাগলা দাদার স্টোরিগুলো আসলেই খুবই সুন্দর। মানে আমি কোনো ফুরিয়ে ফাঁপিয়ে বলছি না, মানে এটা একদম রিয়েল ব্যাপার বলছি। দিস ইজ অ্যাবসোলুটলি অনেক অনেক স্মার্ট একটা স্টোরি ছিল ভাই, সত্যি অনেক বেশি ভালো লাগতো। এবং আমি বিলিভ করি শুধু আমার কাছে না, আপনাদের সবার কাছে ভালো লেগেছে স্টোরি। ভালো লাগবেই বা না কেন, এত সুন্দর করে ঘটনা দেখলে ভালো না লেগে উপায় আছে? সত্যি অসাধারণ ছিল ভাই। দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টারপিস স্টোরি ছিল, মাশাআল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা ভয়াবহতা অনেক বেশি ছিল এবং আপনারা ভয় পেতে বাধ্য। বলেছিলাম যে ভয় পেয়ে যাবেন স্টোরি শুনলে, আসলে সেটাই বোধহয় হয়েছে এবং আপনারা বোধহয় সেটার সত্যতা বুঝতে পারছেন। স্টোরিটা অনেক সুন্দর ছিল ভাই। আর আমাদের প্রিয় ভাই সানি খান ভাই, আপনি আসলে মানে অসাধারণ একজন স্টোরি টেলার হয়ে গেছেন। ইনশাল্লাহ এই এপিসোড থেকে আমাদের অফিসিয়াল স্টোরি টেলার হয়ে গেলেন আমাদের মোহাম্মদ সানি ভাই। ইনশাল্লাহ আপনার স্টোরি শেয়ারের সময় আপনার ছবি সহ অবশ্যই এর পরবর্তী এপিসোডে আপনার ছবি সহ আপনার ফেসবুক আইডি লিঙ্ক অবশ্যই শেয়ার করা হবে ভৌতিক দুনিয়াতে। যেহেতু অফিসিয়াল স্টোরি টেলার হয়ে গেছেন, ডেফিনেটলি ইউ উইল বি প্রমোটেড বাই ভৌতিক দুনিয়া ইনশাল্লাহ। So this is the fact. Thank you very much for your beautiful story. আপনার পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দিবেন। আপনার পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দিলে আমি দ্রুত রেকর্ড করতে পারবো, সেটা শেয়ার করতে পারবো। আর থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা ভয়ঙ্কর এক ঘটনা, আমাদের ফিরোজ ভাইয়ের পাঠানো খুব সুন্দর একটা ঘটনা আছে। চলুন শুনে আসি ঘটনাটি। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাঠানো ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঘটনা শুরু করবার আগে প্রিয় শ্রোতা ভাই এবং বোনদের একটা কথা বলে নিই, ঘটনা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট নতুন ঘটনা কালেক্ট করার আগ্রহ তৈরি করে দেয়। ওকে, এবার আমার পরিচয়টা দিয়ে ঘটনায় চলে যাই। আমার নাম ফিরোজ খান, আমার বাসা মিরপুর 10 নম্বরে। প্রথমে বলে রাখি এই ঘটনাটা আমার নিজের অভিজ্ঞতা থেকে নয়, আমার বন্ধুর মুখে শোনা। তবে সেদিন এই ঘটনাটা যারা যারা শুনেছিল বা পরে আমি যাদের শুনেছিলাম তাদের 2-3 রাত ঘুম হয়নি। ঘটনার সত্যতা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই, কারণ বন্ধুটাকে আমরা সামনে থেকে দেখেছি। ভয় পেলে একটা মানুষের চেহারা যে এরকম হয়ে যেতে পারে তা জানা ছিল না আগে। তাই কারোর মুখে গল্প শুনে আমার সত্যিকারে ভয় পাওয়ার ক্যাটাগরিতে পড়ে গিয়েছিল। এবং এই বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2011 সাল, আমার অফিসের উড়িয়ার এক বন্ধু ছুটির জন্য অ্যাপ্লাই করলো, লম্বা ছুটির বিয়ের জন্য, এবং নেমন্তন্ন করলো আমাদের সবাইকে। কিন্তু উড়িষ্যা যাওয়ার মতো সময় আমরা কেউ বার করতে পারলাম না। তাই বন্ধুকে নিয়ে প্রমিস করিয়ে নেওয়া হলো যে বিয়ে করে এসে ওকে আমাদের ট্রিট দিতে হবে কলকাতাতে। ঠিক 1.5 সপ্তাহ পরে বন্ধু কলকাতা থেকে ফিরে আমাদের সবাইকে একদিন চলে আসতে বলল সল্ট লেকের হাক্কার রেস্টুরেন্টে। আমরাও দল বেঁধে হাজির হয়ে গেলাম। কিন্তু যাওয়ার সাথে সাথে যে এরকম একটা গল্প অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা কোনো আঁচে আমরা করতে পারিনি বা আগে কখনোই দেখিনি।
বেটে খাটো বন্ধুর মাঝে নাম চরণ, গল্পের খাতিরে এই নামটি ব্যবহার করলাম যাতে ওকে কেউ চিনতে না পারে। বিয়েটা করে সুখী ঘর করছে আমেরিকাতে। এখন গণ্ডপিণ্ডে গেলা মোটামুটি শেষের দিকে, কিন্তু চরণ একটু চুপচাপ। আমরা আওয়াজ দেওয়া শুরু করলাম, ক্যা চরণ বাবু, শাদি হোতেলি বলতে বন্ধ হয়ে গিয়া ক্যা? চরণ খুব হালকা হেসে মাথা নাড়ল আর বলল, मत मेरे मेरे शादी में भूत आई थी और पूछो। হ্যাঁ, খাওয়া উঠলো মাথায়। চেয়ারে আর সামনে থেকে রীতিমতো হাক্কার মৃদু আলোয় আমরা বসে গেলাম রকরকে একটা ভূতের গল্প শুনতে। খেপাবার ছলেই বসেছিলাম, কিন্তু গল্প যত এগুলো আমাদের মুখমণ্ডল দেখার মতো হতে লাগলো। রইল চরণের গল্প, বাংলাতে অনুবাদ রাখলাম। তবে আমার আবার গল্প লিখতে গেলেই পার্সোনাল টাকা টিপ্পনি অ্যাড হয়ে যায়, তাই সেরকম কিছু পেলেই বুঝবেন আমি ফোরন কাটছিলাম চরণের দেশের বাড়ি উড়িষ্যা ভুবনেশ্বর থেকে বেশ খানিকটা ভেতরে একটা গ্রামে। এবং মেয়ের বাড়ির কোথায় বলেছিল ভুলে গেছি। এই আমার এক দোষ, বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখলে ভুলে যায়, খালি মনে হয় কতক্ষণ কবজি টুবিয়ে সাঁটাবো। তো চরণ গল্প শুরু করলো একদম ফুলসজ্জা থেকে। সারাদিন বিয়ে বাড়ির কাজগুলো গুছিয়ে আমাদের চরণ বাবাজি তার জীবনের প্রথম ইনিংস খেলার জন্য রেডি হলো। বউ ঘরে আসার আগে তিনি ঘরে ঢুকে অপেক্ষারত। ননদ ননদিনীর সাথে ফাজলামি মেরে বউ যখন ঘরে এলো তখন রাত 1টা বাজে। সম্বন্ধ করে বিয়ে এদের, তাই আলাপ পরিচয়ের পালা আজ রাতেই যা হবার হবে। কিন্তু কি প্রক্রিয়ায় হবে সে প্ল্যান ওদের উপরেই ছেড়ে দেওয়া যাক না কেন। চরণ দরজার ছিটকিনি তুলে জানলা সব বন্ধ করে নতুন বউয়ের পাশে এসে বসলো। কথায় কথায় রাত হলো একটু এবং ঘরের আলো নিভলো। ওপেনিং জুটিতে বেশ ভালো রান হলো, কিন্তু ঘটনাটা ঘটলো আলো নেভার ঠিক 1 ঘন্টা পরে। চরণ আর তার বউ পাশাপাশি শুয়েছিল, কিন্তু হঠাৎ ওর বউ খাট থেকে উঠে রীতিমতো মাটিতে পা না ফেলেই সরাত করে লাফ দিয়ে দরজার সিটকিনে ধরে ঝুলে পড়লো আর খুব তাড়াহুড়ো করে সেটি খুলে পাড়ার চেষ্টা করলো। চরণ হক চকিয়ে দরজা অবধি ছুটে গিয়েও যেন কাঁধে একটা হাত রাখতে মাটিতে অজ্ঞান হয়ে শুয়ে পড়লো তার বউ। হঠাৎ করে এসব আওয়াজে বাইরে যারা শুনছিল তাদের ঘুম ভেঙে গেল এবং চরণের ঘরের ভেতর থেকে ফুলসজ্জা রাতের আউট অফ দ্য সিলেবাস আওয়াজটা আসতে শুরু করেছিল। দেখি তারা গেলেন রীতিমতো চমকে আর দরজায় এসে জিজ্ঞেস করতে শুরু করলেন যে সব ঠিকঠাক আছে কিনা। চরণ দরজা খুলে দিল আর ঘটনার কথা বলল সবাইকে। চরণের বোন আর স্ত্রী নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু কথা বলে ওদের বাবাকে কানে কানে কিছু কথা বলল। বাবা মুখটা গেল গম্ভীর হয়ে। উনি বাড়ির সব মেয়েদেরকে বললেন যে বৌমাকে আলাদা ঘরে নিয়ে যেতে। কিন্তু এইসব কথাবার্তা মাঝে আর একটা ঘটনা ঘটে গেল। স্যার, আপনারা আর কিছু নেবেন? আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম সবার জন্য আর ওয়েটারকে রিকোয়েস্ট করলাম, চরণ ধরিতে দিও গো আমাকে, বুঝলে? দিও না সরায়, আজ ব্যাটা ছাড়বে না। গল্প উঠেছে জমে, তাই ভোজন চলতে থাকুক। যাকে যেখানে ছিলাম বাড়ির বড়রা যখন সবাই কথাবার্তাতে ব্যস্ত, ঠিক তখনই চোখ খুলল নতুন বউ। টকটকে লাল চোখে যেন রাগ টানা বেঁধেছে একেবারে। তবে সবাই কিছু বুঝে ওঠার আগেই আবার ক্ষিপ্ত গতিতে উঠে লম্বা করিডর দিয়ে ছুটতে শুরু করলো সে। সারা দিন উপোসের পর নতুন বইয়ের এত এনার্জি দেখে আমি যেন চমকে যেতাম স্পটে থাকলে। অদ্ভুত রকমের স্পিড ছিল সেটা চরণের ভাষায়। ছুটছিল না, উঠছিল বোঝা যায়নি। চরণ আর বাড়ির সবাই রীতিমতো ছুটতে লাগলো তার পেছনে। করিডোর পেরিয়ে বাঁ দিকে বাথরুমের ছিটকিনি খোলার চেষ্টা করছিল সে। চরণ গিয়ে পেছন থেকে ওকে ধরতে আবার মাটিতে লুটিয়ে পড়ল। ফুট কাটা আমার জাত স্বভাব। আমার খালি মনে হচ্ছিল ওনার বড় বাইরে রীতিমতো বেশ জোরে পেয়েছে, তাই এত নাচন কোদন করছে। কিন্তু এইটা বলতে ঘাড়ে পিঠে রীতিমতো 4খানা চপাট কাত খেয়ে পাশে থাকা মুখ বন্ধ রাখ শুয়োর এভাবে করে বলে উঠল। চরণের মা আর বোন নতুন বউকে অচৈতন্য অবস্থায় রেখে গিয়ে বসালো ওদের ঘরে। বাবা কাকারা নিজের মধ্যে বলা বলি করতে লাগলেন, এই খবর এসে গেছে, পরশুদিন পাশের গ্রামে একটা বিয়ে ছিল না, সেখানে গিয়েছিল। আমি বললাম, না না না, সেখানে তো শুনিনি, সব ওই পান্ডের কীর্তি, আবার ছেড়ে দিয়েছে মনে হয়। ওকে দোষ দিয়ে কি লাভ,
কাল সকাল অব্দি নতুন বউ সুস্থ না হলে পান্ডেকেই ডাকতে হবে আবার। তবে এবার ওকে ওয়ার্ন করে দিতে হবে। রাত তখন 3টে। ধীরে ধীরে চোখ খুলল বউ। সোফায় বসে সে চারিদিকে ভালো মতো করে মুখ ঘুরিয়ে দেখতে লাগলো। ওর বোন, মা, মাসি চোখ খুলে সে সবাইকে একবার দেখে নিল। ওই লাল চোখ দেখলেই যে কারোর রক্ত যেন ঠান্ডা হয়ে যেতে বাধ্য। হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করলো নাকি ভূতদের পিলে চমকে যায়। হলো তাই। চরণ ধীরে ধীরে চল্লিশার মন্ত্র উচ্চারণ করতে শুরু করতে নতুন বইয়ের প্রকাণ্ড এবং চিৎকারে কেঁপে উঠল ঘরখানা। এবং বোন কোন রকমে হাত পা ছেড়ে ওকে শান্ত করলো আর জিজ্ঞেস করলো, কে তুই? হ্যাঁ, কেন আমাদের নতুন বউকে ধরেছিস? প্রথমবার মাথা নিচু করে রইল বউ। আবার জিজ্ঞেস করতে লাগলো। মাথা তুলে ঘাড় বেঁকিয়ে আর চোখে তাকালো বোন এর দিকে আর রক্ত চক্ষু নিয়ে বলল, কিন্তু কোনো জবাব দিল না। রে, বলি না কেন ধরেছিস নতুন বউকে? কেন সত্যি করে বল। এক্ষুনি ছেড়ে পালা, আর আমাদের বাড়ির নতুন সদস্য ওকে ছেড়ে দে, ওর শরীর খারাপ। সম্পূর্ণ অন্য এক ধরাধরি করে বিকট গলায় উত্তর দিল বউ। না, আমি ওকে ছেড়ে যাব না, আমাকে তোরা খেতে দিসনি। কি খেতে চাস তুই? বল। মিষ্টি, মিষ্টি খেতে চাই। এক্ষুনি তোকে মিষ্টি দেবো। তাহলে ছাড় দিবি? সত্যি করে বল, নতুন বউকে ছেড়ে দিবি? সত্যি করে বল। মাথা নিচে করে রইল সে। জোগাড় হলো এক স্টিলের বাটিতে 2খানা রসগোল্লা। এনে নতুন বইয়ের সামনে রাখা হলো, কিন্তু বাটি দেখেও মুখ তুলল না সে। চরণের বাবা ঘরে ঢুকলেন আর বললেন, কালপিনটাকে ডাকছি সকালে, তার আগে আমরা একবার মন্দিরে নিয়ে যাবো বৌমাকে। মনে হচ্ছে না আজ ছাড়বে ওকে। চরণের বউ উঠে রীতিমতো নতুন বউয়ের সামনে বসলো, পা কুটিয়ে হাত বাড়িয়ে বউর পা দুটো রীতিমতো টেনে টেনে নিজের হাতে আর 2 আঙ্গুলে দিয়ে চেপে ধরলো ভূতের করে আঙ্গুল। আমি ফুট কাটলাম, এটা ঠিক না, ভূতে ধরেছে বলে আরই করে দিল। হ্যাঁ, কথাটা কেউ পাত্তাই দিল না। যখন কেউ পজেসড হয়, মানে কাউকে ভূতে ধরে, তখন তার করে রীতিমতো আঙ্গুলের টঙ্কা চেপে ধরে থাকলে আত্মা সেই দেহে বেশিক্ষণ থাকতে পারে না, বেরিয়ে চলে যায়। এই বিশ্বাস চরণের বাড়ির লোকদের আগেও এটা অনেকবার প্রমাণিত হয়েছে। বোন এই জিনিসটা করবার সাথে সাথে নতুন বউয়ের কেমন যেন অস্বস্তি লাগা শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ জোর করে আঙ্গুল ঝাড়াবার চেষ্টা করলো, কিন্তু না পেরে আবারও গগন বিদারী হাড় কাঁপানো চিৎকার করে বাঁদিকে অজ্ঞান হয়ে পড়ে গেল। চরণ উঠে ধরলো ওকে, তারপর ধরাধরি করে খাটে শুয়ে দিল। মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেল। এবং বোনের কুড়ে আঙ্গুল টোটকা কাজে লেগে গেল। ঘরে বোনকে থ্যাংক ইউ বলতে গিয়ে যেন লক্ষ্য করলো ঘরে নেই বোন। আরে, ও আবার কোথায় চলে গেল? বাইরে বেরিয়ে এসে চরণ দেখতে পেল মাঝরাতে উঠোনে সবাই দাঁড়িয়ে যাচ্ছে চাঁদের দিকে তাকিয়ে। হক চুকিয়ে ছুটে উঠানে এসে চাঁদের আলোয় তাকিয়ে চরণ যা দেখলো সেটা শুনে আমাদের 4 রাতের ঘুম ওখানেই ক্যান্সেল হয়ে গেল। 3 তলার ছাদ, পূর্ণ দিনের বাড়ি হওয়ার কারণে বেশ উঁচু। ছাদের রেলিং বা প্রাচীল কমার্সম্যান, তাই সে প্রাচীলে কেউ যদি ছাদের দিকে মুখ করে পা ঝুলিয়ে বসে শরীরটাকে রীতিমতো ঝুলিয়ে দেয়, ঠিক সেই রকম ভাবেই চরণের শরীরের উপরে উল্টো হয়ে ঝুলে থাকা বাড়ির দিকে পা দুটো যেন হাঁটু করে ভাঁজ করে প্রাচীরের ভেতরে আংটার মতো করে রাখা, হাত দুটো দিকে রীতিমতো ছড়ানো, খোলা চুলো এলোমেলো ভাবে নিচে ঝোলা। আর সেই অবস্থায় বোনের মুখে মুচকে একটা হাসি। ভোরের সূর্য ওঠার সাথে সাথে নতুন বউ চোখ খুলে হতভম্ব হয়ে তাকালো আর বলল, আমার কি হয়েছিল গতকাল রাতে? কিছু তো মনে পড়ছে না আমার। নর্মালি ফুলসজ্জার রাতটা সকলের সামনে মনে পড়ার কথাও নয়, আমারই মনে পড়েনি। কিন্তু এই মেয়েটা তো জানেও না যে বিয়ের প্রথম রাতে নিজের বর ছাড়াও গোটা শ্বশুর বাড়িকে ভয় পাইয়ে দিয়েছিল। পরে ভূত না চাপলেও এই ট্রিক্সটা তো রীতিমতো মাঝে মাঝে নিতেই পারে। বেলাইন হয়ে যাচ্ছে। আবার দেখুন, ফিরে আসা যায়। বাড়ির উঠোন লাইনে দাঁড়িয়ে রীতিমতো 5খানা গাড়ি, মাঝের সিটে বসে চরণের বোন। উস্কো খুস্কো চুল, মাথা নিচু, পরনের সালোয়ার কামিজটাও অনেক জায়গায় ছিঁড়ে গেছে ছাদ থেকে নামানোর সময়। তবে কথাবার্তা কিছুই নেই মুখে। মাথা নিচু করে বসে শরীরটা বাঁধক আর ডান দিকে
দুলিয়ে দিয়েছে। বাবা গাড়িতে উঠলেন আর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন সবাই মিলে। বাড়ি থেকে একটু দূরে রীতিমতো মন্দিরে, গাড়িতে আধা ঘন্টার রাস্তায়। আর মন্দির প্রাঙ্গণটা বিশাল জায়গা নেই, কাঠের বেড়া দিয়ে ঘেরা এক প্রকাণ্ড মাঠের মাঝখানে কালী মন্দির। বেড়া দিয়ে রীতিমতো ঢোকার মুখে দুদিকে বিশাল বড় বড় দুটা বট গাছ, এবং গাড়িগুলো বেড়া পেরিয়ে মাঠে মাঝখানে দিয়ে রীতিমতো মন্দিরের দিকে এগুতে চরণের বনের মধ্যে অদ্ভুত আচরণ দেখা গেল। মুখ তুলে বাবাকে জিজ্ঞেস করলেন, আমরা কোথায় যাচ্ছি বাবা? বৌদি কেমন আছে? মন্দিরে আসা সার্থক হলো। খুব সযত্নে সহকারে পূজা দেওয়া হলো। বোন এখন স্বাভাবিক, শুধু শরীরটা বেশ দুর্বল। প্রসাদ খাইয়ে চাঙা করা হলো এবং মন্দিরে ঢোকার মুখেই মনে হয় ভর করে থাকা অশুভ শক্তি পালিয়েছে। এবং বাড়ি ফিরে অনেক কাজ, সবাই গাড়িতে উঠে পড়লো। মাঠ পেরিয়ে গাড়িগুলো আবারও সে বেড়া দিক দিয়ে ফিরে গেটের মুখে এসে দাঁড়ালো। কিন্তু সেই দুদিকে বট গাছওয়ালা গেট পেরিয়ে গাড়ি থেকে রাস্তায় নেমে আসতেই পেছনের সিট থেকে বোন এক অদ্ভুত গলায় যেন বলে উঠল, ভেবেছিলিস মন্দিরে এসে আমার থেকে মুক্তি পাবি? আজ তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। সবাইকে চমকে দিয়ে রীতিমতো মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। বোনের চোখ ধরে যেন চোখ লাল হয়েছিল আর এক দৃষ্টিতে গাড়ির সিলিং এর দিকে তাকিয়েছিল। পান্ডের এলো এবং সকাল 10টা নাগাদ এলো। গ্রামের একমাত্র ওঝা, গেরুয়া কাপড়ের শরীরে ঢাকা, মাথায় ছোটখাটো জট পাকা চুল আর চোখে একটা আতি কালো চশমা। 50 থেকে 60 বছর মতো হবে, ঠিক আন্দাজ করা যায় না। বড় উঠোনের মাঝখানে বসে নিজের জিনিসপত্র বার করে সাজাতে শুরু করলো। অদ্ভুত অদ্ভুত রকমের কালেকশন লোকটার। দুটো খরগোশের হাড় দড়ি দিয়ে মাঝখানে বাঁধা কুরুশের মতো করে রাখা, আর একটা মানুষের মাথার খুলির ওপরের অংশ যেটা কি উল্টো করে মাটিতে রেখে বাটির মতো ব্যবহার করা যায়। 3খানা আলাদা রুমের ঝাঁটা, বাঁশপাতা দিয়ে তৈরি আসন, আর বিভিন্ন সাইজের 7 থেকে 8খানা অদ্ভুত দেখতে ছিপি আটকানো কাছের বোতল। সব গুছিয়ে নিয়ে পান্ডের সব মিহি গলায় হুঙ্কার ছাড়লেন, নিয়ে আয়, নিয়ে আয় তেন আগে, নিয়ে আয়। দুজন দুদিকে রীতিমতো ঝাপটে ধরে নিয়ে আসলো চরণের বোনকে, এনে বাঁশপাতার সেই আসনে বসিয়ে দিল। তখনও ভুলভুলার সিনেমাটা কিন্তু রিলিজ করেনি, করলে হয়তো বা বলে দিতাম চোঠা মারছে। কিন্তু চাটা খাওয়ার ভয়ে জাস্ট মুখ বন্ধ রেখে হজম করে যাচ্ছিলাম, আর ভাবছিলাম সামনে কতগুলো রাত এই গল্পটা আমাদের মাথায় ঘুরপাক খাবে। পান্ডে যে শুরু করলেন তার মন্ত্র উচ্চারণে বাড়ির সবাইকে ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। নতুন বউ এখন অনেকটাই সুস্থ। বাবার নির্দেশে সবাই যে যার নিজের করে আঙ্গুলে নিজের অন্যদিকে আঙ্গুল চেপে ধরে দাঁড়িয়ে আছে, যাতে আগের রাতের মতো ভুল না হয়। হ্যাঁ, এখানে আমার বোনও কিন্তু প্রশ্ন এসেছিল যে কুড়ে আঙ্গুল কনসেপ্টটা বোনের ক্ষেত্রে খাটালো কেন? হ্যাঁ, খাটানোই না কেন, ঘটনা কি জিজ্ঞেস করে ফেললাম। চরণ বলল, বোন এতটাই এগ্রেসিভ হয়ে গেছিল যে ওকে বসিয়ে আঙ্গুল ধরাই যাচ্ছিল না, আর ধরলে বিশাল শক্তি দিয়ে রীতিমতো ছাড়িয়ে নিচ্ছিল। পান্ডেজিকে জিজ্ঞেস করলে তিনি বলে উঠলেন, সালা সিপি, আগলা বলে হলো বেরিয়ে গেলি হতভাগিনী। আগের সপ্তাহে তোকে পুড়েছিলাম না, দাঁড়া তোর হচ্ছে এবার। বলে সামনে রাখা সে বোতলের মুখটা যেন খুলে ফেললো, মাটিতে শুয়ে রাখলেন। বোতলগুলো দেখেই চরণের বোন বিশাল জোরে জোরে হাসতে শুরু করলো। দেখে পিড়ে চমকে যাচ্ছিল রীতিমতো। ঠিক খানিক বাদেই গভীর মুখে রীতিমতো বিকট শব্দে জবাব দিল, তুই আমাকে খেতে দিসনি, তোর ঘরে আর যাবো না, এইখানে থাকবো। পান্ডেজি উঠে দাঁড়ালেন, ঝোলা থেকে বের করলেন একখানা হনুমানের লেজের মতো দেখতে জিনিস, যার ডগায় অনেক লোম আছে। মাটি থেকে একখানা বোতল তুলে তার মধ্যে গুটিয়ে পড়ে দিলেন সেটা, আর বোতলের মুখটা বন্ধ হয়ে নিয়ে রীতিমতো মাটিতে রেখে দিলেন, আর বললেন, তুই থাকবি না তো একেই রাখবো এবার থেকে, বুঝতে পেরেছিস? এই কথা বলা মাত্রই সবার চোখের সামনে দিয়ে চরণের বোন বেশ জোরে জোরে হামাগুড়ি দিয়ে এগুতে শুরু করলো সে বোতলের দিকে। বোতল থেকে এক হাত দূরে এসে হঠাৎ মাটিতে এলিয়ে পড়লো, আর ঠিক তখনই অদ্ভুত ভাবে বোতলের ছিপিটা পার করে রীতিমতো খুলে গিয়ে ভেতরে থেকে রীতিমতো হনুমানের লেজের মতো জিনিসটা ছিটকে গিয়ে পড়লো, আর তারপরে খালি বোতলটা নিজে মাটিতে ঘষে
সরে এলো কাছে পড়ে থাকা চিপিটার দিকে। সামনে আসতে চিপিটা নিজেই আটকে গেল বোতলে। পান্ডেজি দৌড়ে গিয়ে বোতলটার মুখ একটা লাল কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ব্যাগে পুরে ফেললেন, আর মাটিতে শুয়ে থাকা বোনকে দেখিয়ে বললেন, ওনাকে তো দুধ জাতীয় কিছু খাইয়ে দেন, সুস্থ হয়ে যাবে। আমারই ভুল, ক্ষমা চাইছি। আপনাদের থেকে অনেক পয়সা করে নেবো না, ঠিক আছে? শুধু এই বেলা একটু খেতে পেলেই ভালো লাগতো আর কি। চরণের বাবা তখন বলে উঠলেন, আর যেন এই সীমানায় কেউ না আসে বলে দিলাম, আর তুই খেয়ে যাবি অবশ্যই। এই কে আছিস, ওকে ওই খেতে দে, পান্ডের জন্য থালা লাগা। দুপুরটা টানা ঘুমানোর পর সন্ধ্যাবেলায় বোন আবারও সুস্থ হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে সারাদিন ঘটনার কিছুই ওর মাথায় নেই। গল্প শেষ করে চরণ একটা বিশাল বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাই এখনো রাতে বউয়ের সাথে শুতে ভয় ভয় লাগছে, তবে যাতে আমাদের বাড়িতে এই জিনিস না হয় সেই ব্যবস্থা আমি অবশ্য করে রেখেছি সেদিন থেকেই। আমরা সবাই বলে উঠলাম, সেটা কিভাবে? চরণ বলল, ওই যে পান্ডে দুষ করলো, হ্যাঁ ধুরন্ধর লোক, একটা বোতল খুলে ভূত ছেড়ে দেয়, আর তারপর লোকে আবার ওকে ডেকে এনে ভূত ছাড়াতে যায়। এভাবে রোজগার করে মালটা, বুঝলে? আর ভূতগুলোর আবার ওই এরিয়া সেফটিফাই করে, বুঝতে পেরেছেন? এক একটা জোনে জোনে কাজ করে আর কি। আমরা বলিস কি, তা তুই কি ব্যবস্থা নিলি? সেদিন যখন পান্ডে গুছিয়ে বসে যাচ্ছিল তখনই মাথায় আইডিয়াটা খেলে যায়, আর সঙ্গে সঙ্গে কাজটা করিয়ে ফেলি। দাঁড়া বলে পাশে থাকা সে ব্যাগের ভেতর থেকে বার করে চরণ আমাদের সামনে রাখলো একটা আদিকালের কাচের বোতল। সেটার মুখে একটা কর্কের ছিপি আর একখানা লাল কাপড় শক্ত করে পেঁচিয়ে বাঁধা। দেখে বোঝা যাচ্ছিল এই কাচের ভেতরে ভূত আছে, ভূত যেটাকে ধরে রেখেছিল সে পান্ডেজি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই যে ভাই ঘটনাটি শেয়ার করবেন আপনার সুমধুর কণ্ঠে। আমি ফিরোজ খান বলছিলাম, ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। যতদিন আছে ভৌতিক দুনিয়া, আমিও আছি ভৌতিক দুনিয়ার সাথে। ভৌতিক দুনিয়ার মতো প্ল্যাটফর্ম আমার চোখে দেখা নেই আর একটাও। অসম্ভব রকম ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি যে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর এ বিউটিফুল স্টোরি। যদি স্টোরিটা অনেক সুন্দর এবং কলকাতার কোন একটা স্টোরি বোঝা যাচ্ছে, স্টোরিটা ভয়াবহ রকমের ভালো লেগেছে আমার কাছে। এবং আপনাদের কাছে কেমন লাগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের ফিরোজ ভাই যেভাবে অসাধারণ অসাধারণ সব ঘটনা কালেক্ট করেন, আমি সত্যিই যেন আমি নিজে মুগ্ধ হয়ে যাই। আমি কি বলবো আপনাদেরকে, আমি নিজে অনেক বেশি মুগ্ধ হয়ে যাই তার স্টোরি কালেকশন দেখে। অসাধারণ সব ঘটনা কালেক্ট করেন। আলহামদুলিল্লাহ যে এরকম অসাধারণ ঘটনা কালেক্টর আমি পেয়েছি, আমি সত্যি অনেক বেশি আনন্দিত, এবং একই সাথে অনেক বেশি আমি যেটাকে বলি যে একই সাথে আমি অনেক বেশি শ্রদ্ধা করি ভাইয়াকে, বিকজ হি ইজ জাস্ট লেজেন্ডারি স্টোরি কালেক্ট করেন, মারাত্মক সব ঘটনা কালেক্ট করেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আশা করছি এরকম আরো অনেক ঘটনা আপনার মাধ্যমে আমরা পাবো এবং ভৌতিক দুনিয়াবাসীকে পৌঁছে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, লাভ ইউ সো মাচ। আশা করছি এরকম আরো দারুণ সব ঘটনা আপনি আমাদেরকে শোনাবেন, এই আশায় পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। এবং পরবর্তী লাস্ট ঘটনাটা হচ্ছে অন্তর ভাইয়ের ঘটনা। চলুন শুনে আসি অন্তর ভাইয়ের ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বেশি কথা বলবো না, সরাসরি ঘটনা শুরু করব, কারণ এর আগেও ইমেল করে তেমন কোনো রিপ্লাই পাইনি, সাথে গল্পটাও সিলেক্ট হয়নি, তাই আগ্রহ হারিয়ে ফেলেছি গল্প পাঠানোর। আশা করি সিলেক্ট হবে, আশাবাদী, কারণ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এটা সম্পূর্ণ সত্য ঘটনা। ওকে, ইমেল থেকে একটু বেরিয়ে আসি এবং আপনাকে একটু বলছি অন্তর ভাই, আপনি এর আগে যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেটা অন্য একটা পডকাস্টে শেয়ার করা হয়েছিল এবং সেজন্য ঘটনাটা সিলেক্ট হয়নি, এবং
আমি এমন কোনো ঘটনা শেয়ার করতে চাই না যেটা এর আগে কোনো পডকাস্ট প্রোগ্রাম বা পডকাস্ট চ্যানেলে শেয়ার হয়েছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং ভুলটা শুধরে এরপরে এমন ঘটনা পাঠাবেন যেগুলো 100% অর্গানিক এবং অবশ্যই আপনি কালেক্ট করেছেন, আগে কোথাও প্রচার হয়নি বা অ্যাটলিস্ট পডকাস্ট কোনো প্রোগ্রামে শেয়ার করা হয়নি, এমন কোনো ঘটনায় আশা করছি এরপরে পাঠাবেন। যাই হোক, ঘটনায় চলে যাই। আমি মাদ্রাসা শেষ করে এসেছিলাম 2014 সালে। তখন আমার একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সেখান থেকে আমার জীবনে অশান্তি শুরু। তার পরিবার প্রথমে রাজি ছিল, শুধু আমার মায়ের কারণে আর এগোয়নি। তারা কবিরাজের মাধ্যমে কুফরি করে সেটা বিচ্ছেদ ঘটায়। যখন বিচ্ছেদ হয় তখন বয়স ছিল যার 4 বছর রানী। এরপর আমি 30 থেকে 40টা কবিরাজ ধরেছি। এর মধ্যে অনেক কবিরাজ আছে যারা অনেক ভালো শক্তিশালী। তাদের 100টা কাজের মধ্যে 99টা কাজ উঠে এবং যেটা ওঠেনি সেই কাজ আমার কাজ, কারণ আমাকে তারা এমন ভাবে নষ্ট করেছে আমার দ্বারা কাজ হবে না, রিজিকও বন্ধ করা যায়। আমার সন্দেহ এটাই করেছে। আমাকে কবিরাজ বলেছিল শিরিক চালান দিয়ে ঝিনুকের মধ্যে তাবিজ ঢুকিয়ে সেটা নদীতে ফেলেছে। এটা ঠিক করতে হলে শিরক করা লাগবে। তুমি এমন লোক খুঁজে দেখো তোমার ক্ষতি করতে পারেনি শরীরের কারণে। তুমি মাদ্রাসায় পড়ো, সাথে নামাজ কালাম কোরআন পড়ো, তবে আজ 7 বছর পরে এসেও আমার মনে হয় আমি এই রোগে ভুগছি। এক কোম্পানিতে 16 জন কাজ করি, তার মধ্যে 15 জনই আমাকে পছন্দ করে না। আগে অনেক ব্যবসা করেছি, সব জায়গাতে লস আর লস। এভাবে এমন একটা পর্যায়ে পৌঁছেছি মনে হয় আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। এইভাবে আমার এক বন্ধুর সাথে কথা বললাম। সে আমাকে বলল, আমার একটা জানাশোনা কবিরাজ আছে বুঝলি, তার সাথে কথা বলবো না। কোরআনের সুন্নাহ অনুযায়ী হালাল ভাবে কবিরাজি করে রুকার মাধ্যমে তারপর যোগাযোগ করলাম। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। এমন বন্ধু মতন কথা বলে আমার আর কথা না বলে আমার মূল ঘটনায় চলে যায়। আমারটা অনেক লম্বা ঘটনা হবে, তাই সিলেক্ট হয় যদি, তাহলে পরবর্তীতে আরো ঘটনা শোনাবো। তবে চলে যাই হাফিজ মাওলানা। তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না। এখন সরাসরি তার মুখ থেকে ঘটনাটা শুনবো। আল্লাহ রক্ষাকারী। আকাশ ভাই কল দিয়ে বললেন সন্ধ্যার পর আসতে হবে, মেহেরপুর একজন রোগী আছে। জিজ্ঞেস করলাম কি সমস্যা? বলল জিনে ধরার সমস্যা। একজন বাচ্চা মেয়ে যার বাবা আর্মি চাকরি করে এবং তারা রংপুরে থাকে, বেশ কিছুদিন যাবৎ জিনের সমস্যা। এর আগে মোবাইলের মাধ্যমে আকাশ ভাই বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদেরকে, কিন্তু শেষ পর্যন্ত তারা বাড়ি আসলো রোগ দেখানোর জন্যই। মেয়েটা বয়স 12 কিংবা 13 হবে। সন্ধ্যার পর আমি বাসায় গেলাম, বাচ্চার মায়ের সাথে জানতে চাইলাম তার কি কি হয়েছে, কি সমস্যা, অর্থাৎ জিনের কারণে তার সমস্যাটা কি ঘটেছে। সে তখন বলল মায়ের সাথে খুব খারাপ আচরণ করে। 2, হঠাৎ টোটালি পড়াশোনা বন্ধ করে দেয়। 3, হঠাৎ করে স্কুলে যারা সবচেয়ে খারাপ ছাত্রী, বাজে ছাত্রী, তাদের সাথে চলাচল করে। 4, স্কুলে যাওয়ার নাম করে অন্য জায়গাতে যে বড্ড আড্ডা দেয়। 5, সালাত আদায় এবং কোরআন তেলাওয়াত না করা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা গেলাম, মেয়েটাকে বিছানার উপরে বসতে বললাম। আমরা চেয়ারের উপরে বসলাম। বাচ্চা মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই যে এই মেয়েটার কোনো সমস্যা আছে। তাকে আমি কালিমাতুস তাওহীদ পড়াতে লাগলাম। আমি একটা করেই কথা বলেছিলাম, সে আমার সাথে সাথে বলেছিল, আর সেটা হলো কালেমা শাহাদাত। কিছু সময় পর আমি তার উপরে কয়েকটা রুকা তেলাওয়াত করলাম। আকাশ ভাইও কয়েকটা আয়াত তেলাওয়াত করে ফু দিলেন। এতে কিছু সময়ের মধ্যেই জিন হাজির হয়ে গেল। আমি আগেই কুলের পাতা বেটে রীতিমতো পানির সাথে মিশিয়ে সেটি পরে রেখেছিলাম। গায়ে কিছুটা সেটা দিতেই বেশ কষ্ট পেল। সূরা হামজা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করতে সে আরো কষ্ট পেতে শুরু করলো। আমি তার নাম জিজ্ঞেস করলাম, সে তার নাম বলল। অবশ্য এই মুহূর্তে আমার নাম স্মরণ নাই। আমি বললাম এর শরীরে কবে থেকে আসছো? হ্যাঁ। সে তখন বলল প্রায় 3 মাস। কি ক্ষতি করেছো? তখন উপরের বিষয়গুলো সব বললো, যে সমস্যাগুলো আমরা পূর্বে উল্লেখ করেছি। এরপর আমি তাকে বললাম একটু কোরআন তেলাওয়াত করি, সহ্য করতে পারবা? সে তখন বলল আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন না। আমি বললাম না 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 না, এইভাবে তো হবে না, কারণ আমি জানি তুমি আবারও আসবা। বললাম তোমার বাবাকে ডাকো, জলদি বাপকে ডাক দাও। কিছু সময়ের মধ্যে তার বাবা হাজির হয়ে গেল।
ও তার আগে জিজ্ঞেস করলাম, তোমরা কোন ধর্মের, হিন্দু নাকি মুসলিম জান, সত্যি করে বলো। আমি আরো জিজ্ঞেস করেছিলাম, তোমরা থাকো কোথায়? তখন সে বললো, একটা বাড়ির ছাদে। আমি বললাম, আচ্ছা এখন তার বাবাকে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে যে এগুলো করে বেড়ায়, আপনি এগুলো কি জানেন? হ্যাঁ, জানেন না আপনি? সে তখন বললো, আসলে আমি নিজেও জানতাম না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কি গোত্র প্রধান আছে? সে জিনটা তখন বলল, হ্যাঁ আছে। আমি বললাম, ঠিক আছে, তাকে ডাকেন। কিছু সময়ের মধ্যে গোত্র প্রধান এসে হাজির। এবার গোত্র প্রধান বা জিন গোত্র প্রধান কে আমি বললাম, আমি আপনাকে আল্লাহর হুকুমে বন্দি করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ এর পূর্বেও এই মেয়ের উপরে দুজন সঙ্গী প্রবেশ করেছিল, বুঝতে পেরেছেন? দুজন সঙ্গী প্রবেশ করেছিল। সে বলল, না তা করবেন না, তা করবেন না। তখন আমি তাদেরকে ইসলাম বোঝানোর চেষ্টা করলাম। বললাম যে মুসলিম হলে তোমাদেরকে আল্লাহর রহমতে বিশ্বাস করা যায়, মুসলিম না হলে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না। এবং পূর্বেও কিন্তু এমনটা করেছি। এরপর আমি পুরোপুরি অন্য ধরনের বিষয়গুলো বুঝালাম, যাকে তারা অন্যভাবে কাজ করে। যাই হোক, এছাড়াও আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি মারা গেছে, তাই কি করেছো? তখন সে বললো, আগুনে পড়ে দিয়েছে। আমি তখন বললাম, আচ্ছা এখন মুসলমান হয়ে যাও, তাহলে কবরে পুড়ে দিতে পারবে, সমস্যা হবে না। শেষ পর্যন্ত তারা বলল, ঠিক আছে, আমরা ইসলাম গ্রহণ করব। আমি বললাম, তাদের মধ্যে কোনো জাদুকর আছে কিনা? হ্যাঁ, কোন জাদুকর আছে তোমাদের মধ্যে? তখন সে জিনটা বলল, জানি না, তবে আমার দাদা আছে যে জাদু করতে পারে। আমি বললাম, এই মেয়েটিকে কেন জাদু করা হয়েছে, সত্যি করে বলো। তখন বললো, জানে না। ও বলে রাখা ভালো, এর পূর্বেও একটা মেয়ের কাছে আর 2 বার স্বপ্নডিল এবং দেবনীর নামে 2 জন জিন এসেছিল, যারা তার মাথাতে আঘাত করে মাথার একটা শিরার সমস্যা করে ফেলেছিল। ফলে মেয়েটার মাথাতে চরম যন্ত্রণা করে। এই জন্য তার বাবা মাকে অনেক ডাক্তার পর্যন্ত দেখিয়েছিল, এমনকি ইন্ডিয়া তো 3 বার নিয়ে গেছে, তবুও তেমন কোনো উপকার হয়নি। তবে ইন্ডিয়ার ডাক্তার বলেছিল তার মাথায় একটা শিরা চেপে আছে, এজন্য এই সমস্যাটা হচ্ছে। এখন আমি ওই জিনদের গোত্র নেতাকে বললাম, ওই মেয়ের শরীরে তারা কোনো ক্ষতি করেছে কিনা। সে তখন বললো, মাথাতে একটু সমস্যা আছে। আমি বললাম, ক্ষতি তোমরা তো করেছো, তোমরাই সেটাই সারবে। তখন সে বললো, 7 দিন সময় লাগবে। আমি তখন বললাম, আমাকে অক্ষম নয়, হ্যাঁ, আমাকে 5 মিনিট সময় দিলাম। তখন সে বললো, না হবে না, 3 দিন সময় দিতে হবে। আমি বললাম, 5 মিনিটের বেশি হবে না। সে বললো, আচ্ছা ঠিক আছে, 10 মিনিট সময় দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুরু করো। 10 মিনিটের আগে কাজ শেষ হয়ে গেল। আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম এবং মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা, যেটিকে তিনি বলেছিলেন, শয়তান রক্ত চলাচলের রাস্তা দিয়েও চলতে পারে। আল্লাহু আকবার। এবার বলে উঠলাম, তাহলে আমার সাথে কালিমা শাহাদাত পড়ো। সে তখন বলল, ইসলাম গ্রহণ করলে আমাদের কোনো ক্ষতি হবে না তো? আমি তখন বললাম, আল্লাহ রক্ষা করবেন। সে তখন বললেন, আল্লাহ কি রক্ষা করতে পারে? আমি বললাম, হ্যাঁ পারে। ঠিক আছে, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে আমার শরীরে প্রবেশ করে দেখাও। সে কিছুক্ষণের ভিতরে চেষ্টা করলো, ব্যর্থ হলো। আমি বললাম, আমার শরীরের আশেপাশে কোনো অস্ত্রধারী জিন আছে? সে তখন বললো, না। আমি বললাম, এখন বিশ্বাস হচ্ছে আল্লাহর রক্ষাকারী? বিশ্বাস হচ্ছে? তখন সে জিনগুলো বলল, এখন হচ্ছে। এরপর আমি তাদেরকে রীতিমতো 3টা জিনকে কালিমা শাহাদাত পাঠ করালাম, মুসলমান করলাম। তার বললাম, এই মেয়েটি এখন তোমাদের বোন আর তোমরা আমাদের ভাই, ঠিক আছে? তোমরা আর কোনো ক্ষতি করবে না। বললাম, আশেপাশে কোনো মুসলিম আছে কিনা দেখো। সে তখন বললো, আছে তো। তাদেরকে আমি না দেখে বললাম, তোমরা তো তোমাদের ভাইকে নিয়ে যাও, দিন শিক্ষা দাও। আরো কিছু নসিহত করে তাদেরকে সারা জীবনের জন্য মেয়েটার শরীর ছাড়তে বললাম। তারা কিছু সময়ের মধ্যে বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপর আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। পুরোটা সময় সাথে ছিলেন সাজিদুর রহমান আকাশ ভাই।
জিনদের ইসলাম গ্রহণ সহ তাদের সকল কথাবার্তা হলো গায়েবী বিষয়। এগুলো সত্য মিথ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি শুধুমাত্র দেখেছিলাম মাত্র, আর কিছুই নয়। লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, সিলেক্ট হলে জানাবেন, না হলেও দয়া করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট টাইম আরো ভালো ঘটনা শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আই টোল্ড ইউ যে আপনি এর আগে যে স্টোরি বানিয়েছেন সেটা কপি ঘটনা ছিল, এবং সেটা আমি আপনাকে বলেইছিলাম যে পডকাস্টের শো, পডকাস্ট থেকে আপনি সরাসরি আপনি না জেনে শুনে কপি করে আপনি দিয়ে দিয়েছিলেন, গুগল থেকে কপি করে দিয়ে দিয়েছিলেন। এখানে কষ্ট পাওয়ার কিছুই হয়নি, এবং আপনি যেভাবে করে বলছেন সেভাবে করে বলারও কিছু হয়নি, বিকজ আমি আপনাকে বলেছিলাম যে দেখেন এই স্টোরিটা হচ্ছে এর আগে যেটা দিয়েছিলেন, আপনি ভিখারি জিন নামে একটা স্টোরি দিয়েছিলেন, সেটা আমি বলেছিলাম দেখেন এটা আগে শেয়ার হয়ে গেছে। একটা শেয়ার হয়ে গেছে, শুধু শেয়ার হয়ে গেছে না, মানে দারুণভাবে শেয়ার হয়ে গেছে অন্য একটা জায়গায়। সো আমার মনে হচ্ছে এটা আপনার দরকার নাই। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। সো আশা করছি এবার আপনার আর কোনো রকম যেটাকে বলি আমরা যে ঘটনা নিয়ে আর কোনো রকম কনফিউশন যাকে বলি সেটা আর থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আশা করছি এভাবেই দারুণ দারুণ সব ঘটনাগুলো আমরা শুনবো আপনার মাধ্যমে। এবং অন্তর ভাই কনগ্রাচুলেশনস, আপনার স্টোরি কিন্তু শেয়ার হয়ে গেল আজকে। আপনি ঘটনা পাঠাবেন এবং ইউনিক ইউনিক স্টোরি পাঠাবেন, ডেফিনেটলি আপনার ঘটনা শেয়ার হবে, না শেয়ার হয়ে কোনোটাই যাবে না ইনশাআল্লাহ। সো এই জন্য বলি যে আপনারা অবশ্যই ঘটনা পাঠাবেন, কেন পাঠাবেন না, কিন্তু একটু বুঝে শুনে একটু যাচাই বাছাই করে একটু শেয়ার করবেন, তাহলেই হবে, এই আর কি। আর রাইটার স্টোরি শেয়ার করার সময় অবশ্যই রাইটারকে অবশ্যই জানান দিবেন যে এই স্টোরিটা কোনো পডকাস্ট প্ল্যাটফর্মে সে শেয়ার করেছিল কিনা। অবশ্যই পডকাস্ট প্রোগ্রামগুলোতে শেয়ার হলে আমি এখানে শেয়ার করবো না, কারণ পডকাস্ট একটু ঝামেলা করে, তারা কপিরাইট সত্য নিয়ে ফেলে, হয়তো বা একটা রাইটার নিজেও জানে না যে কপিরাইট তারা নিয়ে নিছে। সো এই জন্য হয় কি যে তারা মানে পারমিশন নিচ্ছে, পারমিশন দিয়ে আপনার চ্যানেল স্ট্রাইক দিবে, এরকমই হয়ে যায় জিনিসটা কাইন্ড অফ। তারাও জানতে পারে না, ইভেন পডকাস্ট কোম্পানিগুলোর বিষয়গুলো হচ্ছে এরকম যে মানে সে কাউকে ইউজ করতে দিবে না। ইভেন যে রাইটার সে চাইলেও নিজের স্টোরি আর অন্য জায়গায় শেয়ার করতে পারবে না, বা নিজের ইউটিউব চ্যানেল খুলে সেখানে শেয়ার করতে পারবে না, মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পডকাস্টের কোনো শো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, কেউ যদি রাইটার স্টোরি শোনাতে চান তাহলে ডেফিনেটলি যে এটা পডকাস্ট গেছে কিনা, যে কোনো একটা পডকাস্ট, এটা বাংলাদেশি হোক দেশের বাইরে হোক, অবশ্যই গিয়েছে কিনা এটা কনফার্ম করে নিতে হবে, তারপর অবশ্যই শেয়ার করতে হবে, না হলে ঘটনাগুলো রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আশা করছি আপনি এবার বুঝতে পেরেছেন। আর তেমন কিছু বলার নেই, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। বাট হ্যাঁ, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি বেশ বড় একটা এপিসোড করতে চেয়েছিলাম, বাট আজকে হলো না। বাট চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামীকাল একটা ভালো এপিসোড নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।